নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। আমি স্নেহা দাস। আমি চলে আসছি সেকেন্ড ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর টপিকও বাংলা প্রথম পত্র নিয়ে, যেটা এসএসসি লেভেলে আছে, অর্থাৎ 9-10-এর বাংলা প্রথম পত্র হচ্ছে বই পড়া প্রবন্ধ নিয়ে। সো এটা হচ্ছে প্রমথ চৌধুরীর লেখা। এটা আশা করছি এবার যারা এসএসসি 24 তাদেরও আছে, এসএসসি 26 তাদেরও আছে, আর আমাদের এসএসসি 25দেরও ছিল। সো আমি আজকে আমার প্রথম ভিডিওতে যেরকম প্রবাস বন্ধু নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং যেখানে খুবই অল্প কিছু কথার মধ্যে বলছিলাম যে কোনটা ইম্পর্টেন্ট, এবং সেই ধাঁচের মানে আমার প্রথম ভিডিওর ধাঁচেই আমি কিছু ভিডিও এই ভিডিওটা বানাচ্ছি, এবং এই সিরিজের আরও অনেক ভিডিও যাবে, প্রত্যেকটা টপিকের ভিডিও যাবে, প্রত্যেকটা অধ্যায় এরকম ভিডিও যাবে। আমরা এই ভিডিওতে আমরা যেই রকম কাজ করি, আপনারা যারা আমার প্রথম ভিডিওটা দেখে থাকবেন তারা হয়তো অবশ্যই জেনেছেন যে আমি কেমন ভিডিও বানাই, মানে আমি এরকম সিরিজের ভিডিওতে কেমন বানাই। আমি আমার বইয়ের হচ্ছে দাগানো লাইনগুলা দিয়ে দিচ্ছি, প্রোভাইড করছি। সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে আছে, যেটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব। আর হচ্ছে কোন লাইনটা থেকে কি বুঝিয়েছে সেইটা হচ্ছে আমি এই ভিডিওতেই বলে দিব। অ্যান্ড আমাদের কিছু জিনিস মনে রাখার ট্রিক্স, যেটা হয়তো আপনার এসএসসিতে আসবে না, বাট অনেক ক্ষেত্রে চলে আসে। এসএসসির হাফ ইয়ারলি বা ইয়ারলিতে আসে, 9-এর যেটা কথা হয়, হাফ ইয়ারলি বা ইয়ারলিতে আসে, বা টেস্ট বা প্রি টেস্ট আসে, বাট মেইন এসএসসি পরীক্ষা এই টাইপের প্রশ্ন বেশিটা আসে না। আমি বলতেছি কবি পরিচিতির কথা। সো এসএসসি পরীক্ষার প্রশ্ন মোটামুটি সহজই হয়। ওর মানে আপনার 9-10-এর যে প্রশ্ন আপনি পরীক্ষা দেবেন, সেখান থেকে এসএসসি পরীক্ষার প্রশ্ন সেখান দিয়ে তুলনামূলক সহজ হয়। আমি অন্যান্য বোর্ডের কথা জানি না, আমি যশোর বোর্ডের বিগত কয়েক বছরের কথা বলছি। সো আজকে আমরা কথা বলছি বই পড়া বাংলা প্রথম পত্রের দ্বিতীয় টপিক, মেবি আমাদের সময় দ্বিতীয়তে ছিল, দ্বিতীয় অধ্যায়। সো বই পড়া, যেটা লিখেছে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী সম্পর্কে বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয়, তবে এনার ক্ষেত্রে এনার ক্ষেত্রে মনে রাখতেই হবে এরকম একটা কথা হচ্ছে সবুজপত্র পত্রিকা, যেখানে হচ্ছে তিনি হচ্ছে চলিত ভাষার প্রবর্তক বলা হয় যাকে। তো এটাই আর কি, মানে এটা একদম এনার একদম রিমার্ক একটা ইয়ে। তো যাই হোক, এখন যদি এক কথা বলি, তো এই যে বই পড়া আমার দাগানো আছে বইটা। সো এখানে আমি দাগানো লাইনগুলো হচ্ছে প্রোভাইড করে দেবো। এখান থেকে যে লাইনগুলো থেকে ক খর প্রশ্ন আসে, বা যে লাইনগুলো থেকে বলা হয় যে এই লাইন দিয়ে কী বোঝানো হয়েছে, সো সেই লাইনগুলো আমি তো আমার দাগানো বইয়ের মধ্যে আছে, সেখানে লেখাও আছে। তো সেখানে যদি লেখা ভালো করে বোঝা না যায়, তো সেই জন্য আর কি আমি বলে দিচ্ছি। এখানে একটা লাইন আছে এরকম যে, আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুইই দূর করবে। এই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে যে সাধারণ মানুষের চিন্তাভাবনা, সাধারণ মানুষ যেটা চিন্তা করি যে শিক্ষা অর্জন করো, তোমার গায়ের জ্বালাও দূর হবে, চোখের জলও দূর হবে। তো এরকম আপনারা যারা হচ্ছে বই পড়া প্রবন্ধের একদম মানে ফুল ভিডিও দেখে আসছেন, মানে এটা সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই, তারা হয়তো আমার ভিডিওর সাথে ক্যাচ করতে পারবেন না। তো আমি সাজেস্ট করবো যে কেউ একজন বই পড়া প্রবন্ধটা একবার পড়ার পরে বা কোনো একটা ভিডিও দেখে ভালো করে ক্লাসটা করেন। আমি তো এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়াচ্ছি না, জাস্ট ইম্পর্টেন্ট কিছু লাইন কথা বলছি, যেটা হচ্ছে আপনার পরীক্ষার আগে বা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এরকম আমি একদম প্রথম থেকেই পড়াচ্ছি না আর কি। সো এটা দ্বারা বোঝানো যায় সাধারণ মানুষের ভুল ধারণা আর কি। তারপরে হচ্ছে একটা আছে যে, একটা লাইন এরকম যে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, এটা ক্ষতে আসে। তো এটা দ্বারা বোঝানো হয়েছে যে ব্যাধি সংক্রামক, যে স্বাস্থ্য নয়, স্বাস্থ্য আমাদের কষ্ট করে অর্জন করতে হয়, কিন্তু ব্যাধি হচ্ছে সংক্রামক, এটা হচ্ছে কষ্ট ছাড়াই, মানে এমনি এমনি এটা ছড়িয়ে যাইতে পারে। তো এটা বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে আরেকটা লাইন আছে এরকম যে দর্শন বিজ্ঞান ইত্যাদি হচ্ছে মনোগঙ্গার তোলা জল, তার পূর্ণ স্রোত আবহমান কাল সাহিত্যের ভেতরে সল্লাসে ও সবেগে বয়ে চলেছে, এবং সেই গঙ্গাতে অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। এখানে পাপ মুক্ত হওয়া বোঝানো বলা হচ্ছে যে মনের সীমাবদ্ধতা দূর হবে, অর্থাৎ আমরা যদি সাহিত্য চর্চা করি, অর্থাৎ বই পড়ি, তাহলে আমাদের মনের সীমাবদ্ধতা দূর হবে, মানে আমাদের মনের মধ্যে যে অজ্ঞানতা রয়েছে, হিংসা বিদ্বেষ, এগুলা দূর হবে। এখানে পাপ মুক্ত হব বলতে যে আমরা একদম পাপ মুক্ত হয়ে একদম পুণ্য অর্জন করে স্বর্গে চলে যাব, এরকম কোনো ব্যাপার না। এখানে পাপ মুক্ত হওয়া বলতে বোঝানো হচ্ছে যে মনের সীমাবদ্ধতা দূর হবে। তারপরে হচ্ছে এখান থেকে এরকম আসে যে দর্শনের চর্চা কোথায় হয়, নীতির চর্চা কোথায় হয়। এখানে একটা খুবই সুন্দর এমসিকিউ, মানে সুন্দর মিনস এটা একদম বোর্ডের খুবই পছন্দের একটা এমসিকিউ, যেটা প্রত্যেক বছরই আসে বিভিন্ন বোর্ডে। তারপরে হচ্ছে সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত, এটা আমাদের সবারই অনেক পছন্দের একটা বাক্য, অ্যান্ড আমরা অনেকের ক্যাপশনে এটা ব্যবহার করি। তো যাই হোক, এইটা ক্ষতে অনেক আসে। এটার মানে হচ্ছে যে ব্যক্তি নিজে নিজে স্বচ্ছন্দ চিত্তে
এবং স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা অর্জন করে, মানে নিজে নিজে শেখে আর কি। তো তারপরে হচ্ছে একটা আছে এরকম একটা লাইন যে যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত ও ব্যক্ত করে তোলেন। এখানে অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তি বলতে কি বোঝানো হয়েছে? এখানে যে প্রচ্ছন্ন শক্তি বলতে বোঝানো হয়েছে যে সম্ভাবনাময় সুপ্ত প্রতিভা, মানে একজন গুরু বা শিক্ষক তিনি, যিনি হচ্ছে একজন ছাত্রের ভিতরে যে প্রতিভাটা আছে যিনি সেটা বের করে আনেন। এরকম না যে তাকে হচ্ছে পুরা বই মুখস্থ করে একদম পরীক্ষায় ফার্স্ট করে দিল, এটা সে যথার্থ গুরু না। হয়তো আমাদের প্রচলিত সমাজে তাকেই যথার্থ গুরু বলা হয়, যার কাছে পড়ে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে একদম বোর্ডে ফার্স্ট হয়ে যাচ্ছে, এরকমই বলা হয়, বাট সেটা একদমই না। এখানে প্রমথ চৌধুরীর প্রবন্ধটা আমাদের স্টুডেন্টের কাছে খুবই পছন্দের একটা প্রবন্ধ, যে এটা পড়তে একটু কষ্ট হয়, কারণ প্রবন্ধ পড়তে মানে বুঝতে গেলে একটু আরও অনেক আদার্স অনেক নলেজের দরকার হয়। যাই হোক, তো একবার বুঝে গেলে ব্যাপারটা আমাদের কাছে খুবই মনে হয় যে হচ্ছে না, আমাদের জন্য কেউ একজন লিখছে কথাটা। তো একটা রিল বা একটা মিম খুব ভাইরাল হয়েছিল যে প্রমথ চৌধুরী যদি জানতেন এই বই পড়া প্রবন্ধটাও আমাদেরকে গেলানো হচ্ছে, মানে আমাদেরকে বলা হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করো, এটা সৃজনশীলে আসলে এখান থেকে এইটুকু পুরো মুখস্থ করে লিখে দিবা। তো এইটাই আর কি আমাদের কালচার হয়ে গিয়েছে। সে প্রমথ চৌধুরী অনেক বছর আগে, মানে ওনার মৃত্যুসাল হচ্ছে 1946, মানে উনি প্রায় হচ্ছে 50-এরও বেশি বছর আগে পরলোক গমন করেছেন, তার আগে হয়তো এই প্রবন্ধ লিখছেন। তো এত বছর পরে এসেও আমরা সেই ট্রেন্ডেই আসি, আমরা সেখান থেকে আর হচ্ছে বের হয়ে আসতে পারতেছি না। যাই হোক, আমি টপিক থেকে বের হয়ে আসতেছি। এখন আমি পরের লাইনটা পড়ি। এখানে যে অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তি, এটা দ্বারা এটাও বোঝানো হয় যে নিজের মনকে নিজে যথার্থ উপায়ে গড়ে তোলার শক্তি, এটা হচ্ছে অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তি। তারপরে হচ্ছে তারপরের পেজে একটা আছে যে দেহের মৃত্যুর রেজিস্ট্রি রাখা হয়, আত্মার মৃত্যু হয় না। এটা দ্বারা বোঝানো হয়েছে যে মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা। তারপরে হচ্ছে পাশ করা, শিক্ষিত হওয়া এক বস্তু না, এটাও ক্ষতে আসে। এখানে পাশ করা মানে পরীক্ষায় পাশ করা, শিক্ষিত হওয়া বলতে বোঝায় যে হচ্ছে প্রকৃত শিক্ষা অর্জন করা, মানে যেখানে আর কি মনের সব সংকীর্ণতা দূর হবে, সীমাবদ্ধতা দূর হবে, এটাই আর কি। তারপরে হচ্ছে আরেকটা লাইন আছে এখানেই, একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামানের গোলা পর্যন্ত গলাৎকরণ করে। এটা দ্বারা বোঝানো হয়েছে, এখানে বাজিকর বলতে বোঝানো হয়েছে যে মুখস্থ বিদ্যায় পারদর্শী, মানে তারা হচ্ছে বইয়ের এ মাথা থেকে ও মাথা পুরা মুখস্থ করে অ্যান্ড পরীক্ষার খাতায় সেটা উৎকীর্ণ করে আসে, মানে বমি করে আসে, মানে পরীক্ষার খাতায় পুরা সেটা ঢেলে দিয়ে আসে, তারাই পরীক্ষায় ভালো নাম্বার পাচ্ছে। যে পরীক্ষায় পুরা বই তুমি লিখে দিয়ে আসলে অবশ্যই তুমি ভালো নাম্বার পাবে, এটা আমাদের শিক্ষকরা সেরকমই দেয়, মানে কিছু কিছু শিক্ষকরা, অবশ্যই আমি সব টিচারদের কথা বলতেছি না। তো তারপরে হচ্ছে এখানে আরেকটা আছে যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দিই। এখানে হচ্ছে কেউ যদি স্বেচ্ছায় মানে স্বইচ্ছায় যদি কেউ বই পড়ে আমরা তাকে নিষ্কর্মার দলে ফেলে দিই। কারণ এই বই পড়লে, তুমি যদি একটা বই পড়ো তাহলে তো তুমি কোনো প্রত্যক্ষ আয়ের কোনো ব্যবস্থা নেই, তোমার তো কোনো আয় হবে না যদি তুমি একটা বই পড়ো। কিন্তু তুমি যদি একটা বই না পড়ে ওই টাকা দিয়ে একটা কিছু ল রিপোর্ট কেনো বা অন্য কিছু কেনো, যেটা দিয়ে তোমার ব্যবসার সুসার হবে, যেটা হচ্ছে আমাদের এই বই পড়ার প্রবন্ধ অনুসারে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। এটা একটা কথা, এটাও ক্ষতে আসে। এখানে আত্মা বলতে বোঝানো হয়েছে যে মনুষ্যত্ব জাগ্রত হওয়া। মনের দাবি রক্ষা করার জন্য আমাদের সাহিত্য চর্চা করতে হবে, সাহিত্য চর্চা যদি তুমি না করো তাহলে তোমার মনুষ্যত্ব কখনোই জাগ্রত হবে না। দেহ রক্ষা অবশ্য সকলেরই কর্তব্য, কিন্তু আত্মরক্ষাও অকর্তব্য নয়। মানে দেহ রক্ষা সকলেরই কর্তব্য, মানে এই যে খেয়ে পড়ে বেঁচে থাকা, যেটা আমরা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধেও পড়েছি যে হচ্ছে জীবসত্তা যেটা বোঝানো হয়, সেটাই এখানে বলা হয়েছে যে দেহ রক্ষা অবশ্যই সকলেরই কর্তব্য, মানে দেহ রক্ষা খেয়ে পড়ে বেঁচে থাকা সকলেরই কর্তব্য, কিন্তু আত্মরক্ষাও অকর্তব্য নয়। মানে আত্মরক্ষা বলতে এখানে বোঝানো হচ্ছে মনের চাহিদা, এই মনের চাহিদাটাও তোমাকে হচ্ছে পূরণ করতে হবে। মনের চাহিদা মানে এরকম না যে আমার মন চাইতেছে এখন এখানে ঘুরতে যাব, চলো ওখানে যাই, এরকম না। মনের চাহিদাটা হচ্ছে তোমার বই পড়া। বই পড়া মানে তো তোমার পাঠ্য বই পড়তে হবে এরকম না, তোমার বাইরে বিভিন্ন রাইটারের বই আছে, মানে পাঠ্যপুস্তক বহির্ভূত যে বইগুলা সেগুলোর কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে এখানে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মনের আঁখে প্রকাশ করতে মাঝে মাঝে কড়ি লাগাতে হয়, যেটা হচ্ছে একদম বই পড়া প্রবন্ধের একদম লাস্ট লাইন। তো এখানে কড়ি, এই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে লেখকের বলতেছে প্রাবন্ধিকের আক্ষেপ বা শ্লেষ। মানে কড়ি মানে টাকা পয়সা, মানে তুমি যদি কোনো একটা কথা বলতে চাও সেখানে তোমার টাকা লাগবে, মানে তোমার টাকা ছাড়া তো তোমার কথাবার্তা কেউ শুনবে না। বা তুমি যদি কোনো একটা মনের দাবি রক্ষা করতে চাও, মনে করো তোমার একটা গাড়ি কিনতে ইচ্ছে করতে, সেখানে তো তোমার চাইলেই তো সেটা চলে আসবে না, সেটা তো তোমার একটা কড়ি লাগবে বা টাকা পয়সা লাগবে। সো এরকম একটা ব্যাপার।
তারপরে হচ্ছে এখানে শব্দ অর্থ আমি মানে শব্দ অর্থ নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না যে আমি এটা বলতে চাই না যে এটা ইম্পর্টেন্ট এটাই আসবে, বাট আমি কিছু সাজেশন দিতে পারি যেগুলো আমি এখানে দাগানো আছে। যখন আমি বইটা লিঙ্কটা প্রোভাইড করবো, মানে দাগানো বইয়ের যে লিঙ্কটা সেখানে তোমরা অবশ্যই পাবা। তো আমি সাজেস্ট করবো শব্দার্থ সবগুলো একবার রিডিং করে রাখতে, মানে জাস্ট আসতে যাতে একটু নলেজ থাকে যে এটাকে কী বলছিল। তারপরে হচ্ছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিটা আমি আগের ভিডিওর মতো এখানেও বলতেছি যে তোমার যদি এখান থেকে সৃজনশীল লিখতে চাও পাঠ পরিচিতিটা অবশ্যই পাঠ পরিচিতি এবং বইয়ের ভেতরের টপিকটা ভালো করে মানে মূল থিমটা ভালো করে বুঝতে হবে। তারপরে হচ্ছে এখানে একটা লাইন খুবই ইম্পর্টেন্ট, যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার। এখানে যথার্থ শিক্ষিত মানে বোঝানো হয়েছে প্রগতিশীল ব্যক্তি যারা হচ্ছে মানে সমাজে প্রগতি করতেছে। তো এখানে যদি তুমি যথার্থ শিক্ষিত হতে চাও তাহলে তোমার মনের প্রসার লাগবে। সো এটাই আর কি। আজকের ভিডিওটা মনে হয় বেশি একটা বড় হচ্ছে না, মানে তাও অনেক 10 মিনিট হয়ে গিয়েছে। তো আরেকটা কথা যেটা হচ্ছে আমি যেটা নিটারের আবারও সেই নিটারের বইয়ের কথাই বলতেছি। তো এটা হচ্ছে আমাদের এখানে আমাদের এই যে 9-10 বইতে যে প্রমথ চৌধুরীর যে কী বলে উল্লেখযোগ্য গ্রন্থগুলোর কথা বলা হয়েছে, সেখানে একদম ঢালাওভাবে সবগুলো গ্রন্থের কথা লেখা আছে, মানে কাব্য গ্রন্থ, তারপরে হচ্ছে এমনি গ্রন্থ, তারপরে গল্প গ্রন্থ, সবগুলো একবারে লেখা হয়েছে। কিন্তু তুমি যখন একটা জিনিস পড়বা এগুলা কিন্তু তোমার অ্যাডমিশনের সময় যে লাগবে, কখন কোনটা লেগে যায় সেটা বলা যায় না। আবার তোমরা যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাও সেখানেও লাগে। সো সেখানে একটা বলা হয়েছে সেখানে গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা, রায়তের কথা আর প্রবন্ধ সংগ্রহ। এই তিনটা হচ্ছে প্রমথ চৌধুরীর গ্রন্থ। মানে আমি কিন্তু আমার 9-10 বইতে যেগুলো আছে সেগুলোর কথাই বলতেছি, মানে এছাড়া হয়তো তিনি আরও গ্রন্থ লিখতে পারেন। সো সেগুলো আমার 9-10 বইতে নাই, সো সেগুলোর কথা আমি এখন বলতেছি না। সেগুলো যদি আমি পরবর্তীতে জানি তখন আমি সেগুলো নিয়ে কথা বলবো। সো এটা মনে রাখার জন্য ট্রিক্স হচ্ছে প্রমথ চৌধুরী বীরবলের হালকাথায় রায়তের কথা না লিখে প্রবন্ধ সংগ্রহ করেছেন। তুমি যদি একটা লাইন মনে রাখো তাহলে এখানে তোমার গল্প গ্রন্থগুলো 3টা গল্প গ্রন্থই হয়ে যাচ্ছে। আমরা জানি 3টা গল্প গ্রন্থ হচ্ছে বীরবলের হালকাথা, রায়তের কথা এবং প্রবন্ধ সংগ্রহ। সো আমাদের লাইনটা কি? প্রমথ চৌধুরী বীরবলের হালকাথায় রায়তের কথা না লিখে প্রবন্ধ সংগ্রহ করেছে। বীরবলের হালকাথায় রায়তের কথা না লিখে প্রবন্ধ সংগ্রহ করেছেন। সো এটা হচ্ছে আমাদের গ্রন্থের কথা। তারপরে আসছে কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ এখানে 2টা কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে, একটা হচ্ছে সনেট পঞ্চাশদ এবং পদচারণ। সো এটা মনে রাখার কি উপায়? সাহিত্যের অন্য শাখার মতো সনেট পঞ্চাশদের প্রমথ চৌধুরীর পদচারণ রয়েছে। সো পদচারণ রয়েছে মানে আমরা বুঝি যে তিনি ওখানে অবদান রাখছে। তাহলে এটা এভাবেই বলতে পারি যে সাহিত্যের অনেক শাখার মতো সনেট 50দেও প্রমথ চৌধুরীর পদচারণ রয়েছে। তারপরে আসছে গল্প গ্রন্থ। গল্প গ্রন্থ এখানে আমাদের 3টা গল্প গ্রন্থের কথা বলা হয়েছে, নীল রোহিত, আহুতি, চার ইয়ারি কথা। সো এটা আমাদের এইভাবে মনে রাখতে পারি। প্রমথ চৌধুরী নীল লোহিত মানে হচ্ছে শিব দেবতা, মানে আমাদের যে শিব বা মহাদেব যে দেবতা আছে তাকেই বলা হয় নীল লোহিত, নট রোহিত, এটা নীল লোহিত। সো প্রমথ চৌধুরী নীল লোহিতকে আহুতি দিয়ে চার ইয়ারি কথা গল্প গ্রন্থটি লিখেন। সো এখানে গল্প গ্রন্থ বলাই আছে, তাহলে আমাদের এখানে কি প্রমথ চৌধুরী নীল লোহিতকে আহুতি দিয়ে চার ইয়ারি কথা গল্প গ্রন্থটি লিখেন। সো আমরা যদি এই 3টা লাইন মনে রাখি তাহলে আমাদের এখানে প্রমথ চৌধুরীর কোনটা গল্প গ্রন্থ, কোনটা গ্রন্থ এবং কোনটা কাব্যগ্রন্থ এই তিনটা টপিকে আমাদের হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আজকের ভিডিওতে। তোমরা হচ্ছে পরবর্তী কোন ভিডিও চাও, কোন টপিকের, কোন সাবজেক্টের, কোন অধ্যায়ে, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, তাহলে আমি আরও অনেক ইন্সপায়ার হব অ্যান্ড আমি আরও অনেক ভিডিও বানাতে পারবো। তো এটাই ছিল আজকের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো।